প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের এবার টপিকটি আলোচনা শুরু করছি। আমাদের এবারের বিষয়টি হলো যে অনুশীলনী 1-এর অর্থাৎ নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম যে অধ্যায়টি রয়েছে তার 1 নম্বর বহু নির্বাচনী থেকে 8 নম্বর বহু নির্বাচনী পর্যন্ত আমরা এটা আলোচনা করব। যদি আমরা আমাদের এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে এই বহু নির্বাচনী সম্পর্কে কোনো ধারণা বাকি থাকবে বলে মনে হয় না। তোমরা মানে পরিপূর্ণ একটি ধারণা লাভ করতে পারো। কাজেই সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি পাশাপাশি ধারাবাহিকভাবে দেখতে থাকো এবং আমাদের এই সর্বশেষ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য প্রত্যেকের কাছে প্রথমে অনুরোধ রইল। তাহলে প্রথমেই আমরা এই আলোচনায় চলে যাই। তাহলে নিচের কোনটি অমূলদ সংখ্যা? নিচের কোনটি অমূলদ সংখ্যা আমাদের প্রশ্নে বলছে নিচের এই যে মূলদ সংখ্যা আমরা যেহেতু দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে যে 0.0 কত দেওয়া আছে, এখানে 0.3 দেওয়া আছে। তাহলে 0.3 জন্য আমরা এখানে এই যে এই মানটিকে কিন্তু এটা দশমিক সংখ্যা, কাজে এটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। কারণ আমরা যদি এখানে এই যে 3 এই যে আমরা 0.0 কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, আমরা যদি এই দশমিক তুলে দিই, এই দশমিক সমান আমরা কিন্তু এই 3 আর এই দশমিক জন্য নিচে একটা 1 আর এই যে 3 এর জন্য একটা 0, 3 বা 10, এটা একটি কি মূলদ সংখ্যা, যেটা PQ অর্থাৎ P/Q আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। অর্থাৎ ভগ্নাংশ আকারের সংখ্যা যেটি তৈরি হয়েছে, কাজে এটা কি বলা হচ্ছে, এটা একটি মূলদ সংখ্যা বলা হচ্ছে। আচ্ছা 16/9 এটাকে আমরা যদি বর্গমূল করি তাহলে 16 জন্য আমরা কত পাই, 4, আর এটার জন্য কত পাই, আমরা 9 পাই। তাহলে 4/9 এটাও কিন্তু এটা ছিল কি, এটা মূলদ সংখ্যা, কাজে এটা আমরা অমূলদ বলতে পারছি না। আবার যদি এখানে ঘনমূল দেওয়া আছে, ঘনমূলের জন্য এটা কি 8, আবার এখানে 27, তাহলে 8-এর ঘনমূল আমরা যদি 2 যদি 2 হয়, 8-এর ঘনমূল যদি ভাঙাই তাহলে আমরা 2 পাই। আর এটার জন্য কত পাচ্ছি, যে 27-এর জন্য আমরা পাই 3 পাই। 3-এর কি করলে 3 গুণ 3 গুণ 3 অর্থাৎ 27 হয়। অর্থাৎ ঘনমূল করলে 8-এর ঘনমূল করলে 2 হয়। আচ্ছা 27-এর ঘনমূল করলে আমরা পাচ্ছি কত, 3 পাচ্ছি। কাজে এটা আমাদের উত্তরটাই হবে। কাজে এইটা এই প্রথম যে 3টা রয়েছে, এই 3টা কিন্তু আমরা কি পাচ্ছি, আমরা মূলদ সংখ্যা পাচ্ছি। কাজে বাদবাকি যেটা রয়েছে, এই যে √3 রয়েছে, এই √3 এই কারণে কিন্তু কি হচ্ছে, এটা আমাদের একটা অমূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যার কারণে সম্পূর্ণটা আমরা এটা বলতে পারছি কি, এটা অমূলদ। কাজে এই কারণে উত্তর হচ্ছে কত, ঘ। আসলে এই যে কেন এটা অমূলদ সংখ্যা হলো, আমরা যদি স্বাভাবিক সংখ্যাগুলো লিখি 1 2 3 4, এখানে 5, এখানে 5, এই 6, এই 7, এই 8, 9, এগুলো যদি আমি এখন এই সব প্রত্যেকটার বর্গমূল দিই, তাহলে কিন্তু প্রত্যেকটা বর্গমূল করলে আমার দেখা যায় যে পূর্ণ বর্গ সংখ্যা যেটা রয়েছে সেইটার বর্গমূল একটা স্বাভাবিক সংখ্যা দাঁড়ায়। আর যে পূর্ণ বর্গ সংখ্যা নয়, যেমন এইটা এখান থেকে এই যে সংখ্যাগুলো রয়েছে পূর্ণ বর্গ সংখ্যা নয়, কিন্তু এটার করলে আমরা 3 পাই, এটার করলে আমরা 2 পাই। তাহলে এইগুলো কিন্তু A1 হয়, কিন্তু এই যেগুলো হয় এগুলো যে 1 2 3 এগুলো কিন্তু আমাদের কি মূলদ সংখ্যা। কিন্তু বাদ বাকি যেগুলো রয়েছে এগুলো কি হবে, এই যে এখান থেকে অর্থাৎ এটা বাদে 2 3 কিন্তু অমূলদ, আবার 5 6 7 8 এটা কিন্তু অমূলদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি পূর্ণ বর্গ সংখ্যা যেগুলো সেগুলো কিন্তু কি হচ্ছে, মূলদ সংখ্যা হচ্ছে। তাহলে এটা কিন্তু মূলদ হলেও কিন্তু এই যে √3, এই যে √3, এই যে √3, এই √3 কারণে আমাদের কি আছে, এটা অমূলদ হচ্ছে। এবার দেখা যাচ্ছে 2 নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে ABCD 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে নিচের কোনটি পূর্ণ বর্গ সংখ্যা, এটা যদি আমরা দেখতে চাই তাহলে এই আমরা কয়েকটি মান এখানে ধরে নিতে পারি। যেমন ধরো যে A = 2, B = 3, C = 4, D = 5, এর মানগুলো আমি ইচ্ছা অনুযায়ী ধরে নিতে পারি। আর তোমরা ইচ্ছা অনুযায়ী 5 6 7 8 অর্থাৎ বা যে 10 11 12 ইচ্ছা অনুযায়ী ধরে নিতে পারি। কিন্তু কি বলছে, আমরা যে সংখ্যাগুলি ধরবো সেই সংখ্যাগুলি কিন্তু ক্রমিক হতে হবে। অর্থাৎ এখানে যে কিন্তু ধারাবাহিকতা থাকতে হবে, পরপর ধরতে হবে। তুমি ধরো যে 10 15 25 20 এগুলো ধরলে হবে না। অর্থাৎ 10 11 12 13 চারটে ধরবা, 20 21 22 30 এই চারটে ধরতে পারো, ঠিক আছে। তাহলে আমরা ছোট সংখ্যাগুলো আমাদের বিবেচনা হিসাবে সুবিধার্থে আমরা ছোট সংখ্যাগুলো নিয়ে আলোচনা শুরু করছি। তাহলে এখানে বলছে যে আমাদের ABCD, এই যে ABCD বলছে, ABCD দ্বারা কি বোঝায়, ABCD দ্বারা বোঝাচ্ছে যে এই 4টি সংখ্যার গুণফল, অর্থাৎ এই যে মানগুলো আমি ধরেছি 4টি সংখ্যার গুণফল কি পূর্ণ বর্গ সংখ্যা হবে, পূর্ণ বর্গ সংখ্যা হবে কি হবে না সেটা আমাদের হিসাব করতে হবে। তাহলে যেহেতু গুণ আকার আছে, আমরা 4টি ধরেছি, গুণ করে দিতে পারি। 3 দুগুণী 6, 4 4 24, 5 24 কত 120, বা 4 5 20, 3 20 60, 60 দুগুণী 120, যেমনি গুণ করবা তুমি 120কেই পাবা। তাহলে 120 পূর্ণবর্গ সংখ্যা নয়, কাজে আমাদের এটা কি হলো না। আচ্ছা এটা AB আর CD, অর্থাৎ এই ABর মান আর এই CDর মান যদি আমরা গুণ করে যোগ করে দিই, 3 দুগুণী 6, 4 5 20, অর্থাৎ 26 হয়। 26 হয়, এর মানও কত পাচ্ছি আমরা, 26 পাচ্ছি। এই মানের আলোকে 26 পাচ্ছি, কিন্তু সে কারণে এটাও কি, এটাও হচ্ছে না। আচ্ছা ABCD আমরা যদি ABCDর সাথে 1 যোগ করি, অর্থাৎ ABCD মান আমরা 120 পেয়েছিলাম ক নম্বরে 120-এর সঙ্গে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের 121 পাচ্ছি। 121 এটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 121 বর্গমূল করলে আমরা 11 পাই। এর জন্য কি হচ্ছে, এটা কি পূর্ণবর্গ সংখ্যা। উত্তর হচ্ছে এটা কেন হলো না, কারণ এটা 120, এর মান কত 100, এই 120 থেকে যদি আমি 1 বাদ দিয়ে দিই তাহলে কিন্তু 119 হয়, যেটা পূর্ণবর্গ সংখ্যা কখনো হতে পারে না। কাজে এটা বাদ।
কাজে এই আমাদের গ নম্বরই উত্তর হচ্ছে কারণে। আচ্ছা, পরবর্তী নম্বর প্রশ্ন হচ্ছে 3 নম্বরে যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? মৌলিক সংখ্যা আসলে আমরা জানি যে 1 যেটা রয়েছে আমাদের 1, এটা কিন্তু আসলে আমাদের মৌলিক সংখ্যা যে এর ভিতরে পড়ে না। আচ্ছা, আমরা জানি যে 2 হয়, 3 হয়, 5 হয়, 7 হয়, এই 4টি মৌলিক সংখ্যা। এই 4টি মৌলিক সংখ্যাকে এই কারণে আমরা এই 1, 2, 3, 4 এই কারণে আমাদের মৌলিক সংখ্যা হবে খ। আচ্ছা, এবার আসি আমাদের 4 নম্বর প্রশ্নে যে কোনটি সকল পূর্ণ সংখ্যা সেট? কোনটি সকল পূর্ণ সংখ্যা সেট? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, ক, খ, গ, ঘ। এই 4টির ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণ সংখ্যা হতে গেলে আমাদের কিন্তু এরকম লাগে যে আমরা টোটাল একটা যদি দাগ দিয়ে দিই, মাঝখানে যদি আমরা এখানে 0 লিখি, এ পাশেগুলো 1, এ পাশে 2, 3, 4 এরকম, অর্থাৎ এ ধারাবাহিক ক্রম বর্ধমান থাকবে। -1, এখানে আছে -2, এখানে আছে -3, -4, অর্থাৎ এরকম চলমান থাকে। তাহলে এখানে এই যেটা রয়েছে, এই যে মানগুলো রয়েছে এর ভিতরে দেখো আমাদের কিন্তু গ্যাপ রয়েছে। 4, -4, এখানে 3 নাই, এখানে কিন্তু 1 নাই, বা এর আগে -1 ছিল সেটা নাই, এখানে কিন্তু +3 নাই, এরপরে যেহেতু আছে কিন্তু তাহলে বোঝা যাচ্ছে যে এর ভিতরে কিন্তু গ্যাপ রয়েছে, কাজে এটা কখনোই হতে পারে না। আচ্ছা, খ নম্বরে পড়ছে -1, 0, -1, -2, 1, 2, 3 আর 1, 2, 3 আমাদের কিন্তু ধারাবাহিকতা অনুসারে এইটাই খাটে, খ নম্বরে উত্তর খাটে। কেন খাটে? কারণ আমাদের যে এই যে স্বাভাবিক এই যে সংখ্যা রেখার ধারণা থেকে পাই যে পূর্ণ সংখ্যা বলতে কিন্তু সম্পূর্ণ সংখ্যা রেখার ধারণা সব চলে আসে, কিন্তু পরিপূর্ণ সংখ্যা হবে তো কোনো দশমিক নিয়ে এখানে আলোচনার কোনো ক্ষেত্র নাই। নাহলে আমাদের এই যেটা রয়েছে এটা আমাদেরকে উত্তরটা হবে, কারণ এর ভিতরে কোনো গ্যাপ নাই। এবং বুঝতে পারছি যে 4টি সংখ্যা দেওয়া আছে 0, 1, 2, এরপরে নিচে 3 হবে, তারপর 4 হবে, -1, -2, -3, -4 এভাবে কিন্তু ধারাবাহিকভাবে আমাদেরকে গিয়েছে, এটা কিন্তু ডান দিকে অবশ্যই রয়েছে। কাজে আমরা এইভাবে উত্তরটা আমরা খ নম্বরে ঠিক হতে পারে। এই যে মানটা রয়েছে এর ভিতরে কিন্তু গ্যাপ রয়েছে, দেখো এখানে 2 নাই, এখানে কিন্তু 2 নাই, এখানে কিন্তু তাহলে এই যে 2 নাই, এখানে 2 নাই, কাজে নিচে পরবর্তী যে সংখ্যাগুলো রয়েছে তাদের কিন্তু এরকম কোনো বর্তমান ক্রমিকভাবে নাই, কিছুটা গ্যাপ রয়েছে, কাজে আমাদের গ নম্বর উত্তর হতে পারে না। আচ্ছা, এটা ঘ নম্বরে কিন্তু মাইনাসগুলো নাই, কাজে এটাও উত্তর হতে পারে না। তাহলে উত্তর পাচ্ছি কত আমরা? ঘ নম্বর পাচ্ছি। পরবর্তী রয়েছে আমাদের 5 নম্বর প্রশ্ন রয়েছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে। এই বাস্তব সংখ্যার ক্ষেত্রে আমাদের বেজোড় সংখ্যার বর্গ একটি বেজোড় সংখ্যা। আমরা একটা উদাহরণ টেনে নিই। এখানে বাস্তব সংখ্যার বেজোড় সংখ্যার বর্গ আমরা যে কোনো একটা বেজোড় সংখ্যা নিতে পারি। বেজোড় সংখ্যা ধরে নিচ্ছি যে আমরা ধরে নিচ্ছি যে বেজোড় সংখ্যা 3, তাহলে 3 এর বর্গ কত হয়? 3 এর বর্গ যদি করা হয় তাহলে 9 হয়, তাহলে 3 এর বর্গ 9, বেজোড় সংখ্যা ধরেছিলাম, বর্গ একটা বেজোড় সংখ্যা হয়েছে, কাজে আমাদের এটা দেখতে পাই। যদি 5 ধরে 3 না ধরে 5 এর স্কেল করলে কত হয়? 25 হয়, তাহলে এটাও কিন্তু একটা বর্গ সংখ্যা হচ্ছে, কাজে আমরা 1 নম্বরটা কি পাচ্ছি? ঠিক পাচ্ছি। আচ্ছা, 2 নম্বরে দুটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় সংখ্যা। দুইটি জোড় সংখ্যার গুণফলের গুণিতক কি হবে? জোড় সংখ্যা। আচ্ছা, আর দুটি জোড় সংখ্যার গুণফল, জোড় সংখ্যা আমরা দুটি ধরে নিই, তাহলে 2 ধরি একটা, 4 ধরি একটা, তাহলে দুটি জোড় সংখ্যার গুণফল 4 দুগুণে কত হয়? 8 হয়, 8 হয়। তাহলে দুটি জোড় সংখ্যার এর গুণফল এর গুণিতক, গুণফল 8 পাচ্ছি আমরা এখানে। আচ্ছা, এই 8 এর গুণিতক বলছে, গুণিতক কোনগুলো? গুণিতক হচ্ছে এই 8 এর সঙ্গে যদি আমরা 1 গুণ করি 8 পাচ্ছি, 8 এর সঙ্গে যদি আমরা এবার 2 গুণ করি তাহলে 16 পাচ্ছি, 8 এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি তাহলে 3 × 24 পাচ্ছি। এই যে 8, 16, 24 আমি এভাবে যা গুণ করি না কেন, যে সংখ্যাটি গুণ করি সবগুলোই কি হবে? এক একটা গুণিত হবে, কাজে এই সব সংখ্যাগুলি কি হবে? একটা জোড় সংখ্যা হবে। তাহলে আমাদের এই শর্ত অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কি 2 নম্বরটা ঠিক হয়। 3 নম্বরটা বলছে যে পূর্ণ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ বর্গ সংখ্যা নয়, তাহলে পূর্ণ বর্গ সংখ্যা নয়, তাহলে আমরা ধরে নিতে পারি যে 3 এর বর্গমূল কি? 3। আমরা কিছুক্ষণ আগে প্রথম যে প্রশ্নটি হয়েছে সেখান থেকে কিন্তু ধারণা দিতে পারছি যে এটি কি মূলদ সংখ্যা নয়, অমূলদ সংখ্যা। কারণ আমরা ওই যে পূর্ণবর্গ অর্থাৎ পূর্ণ বর্গ সংখ্যা বাদে, যেমন আমাদের 1, 4, 9, এই যে 16, 25, এই 36 এই ধরনের সংখ্যাগুলো কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। কারণ এই যে 1কে 1 দিয়ে গুণ করলে আমরা 1 পাই, 2কে 2 দিয়ে গুণ করলে 4 পাই, 3কে 3 দিয়ে গুণ করলে 9 পাই। আচ্ছা, 4কে 4 দিয়ে গুণ করলে 16 পাই, 5কে 5 দিয়ে গুণ করলে 25 পাই। অর্থাৎ যে কোনো একটি সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে আমরা যে সংখ্যাটি পাই সেই সংখ্যাটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। আর পূর্ণবর্গ নয় বলছে, তাহলে এই সংখ্যাগুলো বাদে অন্য যে সমস্ত সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যার বর্গমূল কি মূলদ সংখ্যা হবে? কখনোই না। কারণ এখানে আমরা যদি √2 এর মান একটা বের করি তাহলে অনেক 1 পয়েন্ট সামথিং অনেক কিছু একটা হবে, তাহলে এটা কিন্তু আসলে এর কোনো অমূলদ সংখ্যা হয়ে যাবে। কাজে এটা আমাদের যে শর্ত বা বৈশিষ্ট্য আমরা যেটা জানি তার আলোকে এটা কি এটা খাটছে না, কাজে এটা আমাদের বাদ হয়। তাহলে আমাদের উত্তর পাচ্ছি কত? ক দাগ। এই পরবর্তী নম্বর প্রশ্নটি রয়েছে 6 নম্বর। 3টি ক্রমিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা নিচের কোন সংখ্যা দ্বারা? আমরা একই নিয়মে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরেছে, আমরা
একটা ধরি 2, একটা ধরি 3, একটা ধরি 4, ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলছে এখানে 1 2 3 4 5 ধরলে হবে। তাহলে আমি এখানে একটি ধরছি, প্রথমটি ধরছি 2, তাহলে এ বলছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা গুণফল সর্বদা নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। আমরা দেখে নিই, তাহলে গুণ করে দেখি। এখানে 3 2 6, 4 4 কত 24, 24কে আমরা কি কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? 5 দিয়ে ভাগ করা যায়, 5 5 25 হয়, 4 5 20 হয়, হয় না। 4 4 24 হয়, 7 দিয়ে কিন্তু ভাগ করা যায় না, 11 দিয়ে কিন্তু 24কে ভাগ করা যায় না। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? খ হবে। আমরা যদি 2 3 4 না ধরি, আমরা যদি 5 এখানে 6 7 ধরি, তাহলে কিন্তু একইভাবে হয় 5 7 35 বা 6 7 42, অর্থাৎ এই দুটো যদি গুণ করলে আমি পাচ্ছি কত? 42। তার সঙ্গে যদি আমি আবার 5 গুণ করি, তাহলে 5 দুগুণি কত? 10 এর 0 তে 1, 4 5 20 আর 1 কত? 21 পাচ্ছি। 21কে কিন্তু আমি 11 দিয়ে ভাগ করতে পারবো না, 7 দিয়ে ভাগ করতে পারবো না, 5 দিয়ে ভাগ করতে পারবো না, ঠিক আছে? 42। অর্থাৎ এত কিছু না গিয়ে যদি আমরা এই 5 6 7 তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল বলছে, স্বাভাবিক সংখ্যার গুণফল আমরা যদি এই সংখ্যাগুলো ধরি, তাহলে এই 6 দিয়ে শুধুমাত্র মেলে, আর বাদবাকিগুলো আমাদের যে x + 1 x + 2 x + 3 এই যে মানগুলো ধরে, অর্থাৎ দু একটি ব্যতিক্রম হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখব যে 6 দ্বারা কি বিভাজ্য হবে। বাদবাকিগুলো দিয়ে হয়তো একটা মিলতে পারে, 5 দ্বারা আমার এটাও মিলতে পারে হয়তো, কিন্তু বাদবাকিগুলো 210কে যেহেতু এই তিনটি গুণ করেছি কাজে মিলতে পারে, কিন্তু এটা অন্য কোনো সংখ্যা দিলে আমাদের এইটা কিছুটা মিলবে, কিছুটা মিলবে না। এই জন্য আমরা আমাদের এই 6 দ্বারা সকল, অর্থাৎ আমরা যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরি না কেন আমাদের কিন্তু মিলে যাবে। কাজে আমাদের উত্তর হচ্ছে কত? 6। 7 নম্বরে বলছে এ ও বি দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা? এ ও বি দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে, এ ও বি দুটি ক্রমিক জোড় সংখ্যা আমরা ধরে নিই ক্রমিক জোড় সংখ্যা। জোড় সংখ্যা বলতে আমরা এ ও বি, এ সমান ধরে নিচ্ছি 2, এখানে বি সমান ধরে নিচ্ছি 4, ক্রমিক জোড় সংখ্যা বলছে, তাহলে 2 ধরবে 4 ধরি। আচ্ছা, তাহলে আমরা এ স্কয়ার, নিচের কোনটি বিজোড় সংখ্যা? নিচের কোনটি কী হবে? বিজোড় সংখ্যা বলছে। ক্রমিক জোড় নিচের কোনটি? এ স্কয়ার বলছে। এ স্কয়ার বলতে আমরা কত পাচ্ছি? এখানে আমরা 4 পাচ্ছি। আমরা এই মানের আলোকে এখানে কত পাচ্ছি? 4। এটা কিন্তু আসলে কি বিজোড় সংখ্যা হয় না। বি স্কয়ার বলতে কত হয়? 4 4 16 হয়, এটা কিন্তু হয় না। এ স্কয়ার প্লাস 1, আমাদের 4 এর সাথে 1 যোগ করলে আমরা কত হয়? আচ্ছা, 4 যোগ 1 আমি যে মান ধরেছি তার আলোকে বলা হচ্ছে এখানে, তাহলে 5 হয়। তাহলে এটা কিন্তু আমাদের কি বিজোড় হয়, তাহলে উত্তরটা খাটতে পারি। এটা দেখি কি হয়, তাহলে 4 এর স্কয়ার করলে কত পাচ্ছি আমি? 4 এর স্কয়ার করলে 16 পাই, তার সঙ্গে যদি 2 যোগ করা হয় তাহলে কত হবে? 16 2 কত? 18 হয়। তাহলে এটা কিন্তু হচ্ছে না, তাহলে আমাদের উত্তরে কত হচ্ছে? আমাদের যে নিচের কোনটি বিজোড় সংখ্যা, তাহলে গ নম্বরটা উত্তর হচ্ছে। আমাদের এবার সর্বশেষ প্রশ্নটি যেটা রয়েছে যে 8 নম্বরে বলছে যে এ ও বি দুটি পূর্ণবর্গ সংখ্যা হলে এ স্কয়ার হলে বি স্কয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা একইভাবে এটাও হিসাব করতে পারি যে এ ও বি এ স্কয়ার বি সাথে কত যোগ করলে হবে। তার আগেও আমি আরেকটি ধারণা দিই, আমরা একটা সূত্র জানি। সূত্রটা হচ্ছে এরকম যে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল কত হবে? এ প্লাস বি হোল স্কয়ার হয়। যেহেতু এ প্লাস বি হোল স্কয়ার, তাহলে এতে আমাদের এই 2ab যদি দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের এই স্কয়ার বি স্কয়ারটা আমাদের এই বর্গ আকারের যে সূত্রটা রয়েছে এর সঙ্গে মেলে। এর জন্য আমাদের উত্তরটা কত হবে? এটা কিন্তু 2ab হবে। আমরা বুঝতে পারছি কত হবে এখানে? 1 + 2ab হবে। আর যদি সংখ্যা ধরে হিসাব করা হয় তাহলে এ সমানে আমরা একটা সংখ্যা ধরে নিই, এ সমান আমরা 2 ধরছি। আচ্ছা, বি সমান আমরা কত ধরছি? 3 ধরছি। তাহলে দুইটি পূর্ণ সংখ্যা হলে দুইটি পূর্ণ সংখ্যা ধরতে পারছি, আমরা দুইটি পূর্ণ সংখ্যা ধরছি। আচ্ছা, ধরার পরে আমাদের এ স্কয়ার বি স্কয়ারের সাথে, তাহলে এ স্কয়ার, তাহলে যদি এইটার স্কয়ার করা হয়, এইটার স্কয়ার করলে আমি কত পাচ্ছি? এখানে 4। যদি এইটার স্কয়ার করি, এইটার স্কয়ার করি, তাহলে 3 এর স্কয়ার করলে কত পাচ্ছি আমি? 9 পাচ্ছি। তাহলে 4 আর 9, তাহলে এটার সাথে কত যোগ করলে 9 কত? আমি 13 পাচ্ছি। এবার এর সাথে কত যোগ করলে পূর্ণ সংখ্যা হবে? তাহলে আমি এবার এখানে যদি আমি এ সমান কত ধরেছিলাম? 2, আর বি সমান আমি ধরেছিলাম এখানে 3 ধরেছিলাম। তাহলে মাইনাস ab, তাহলে ab এর মান 3 দুগুণি কত? 6, তাহলে মাইনাস ab এর মান পাচ্ছি আমি কত? -6 পাচ্ছি। তাহলে এখানে পেয়েছিলাম 13, তাহলে এই যে 13 সাথে যদি আমি -6 যোগ করি, 13 সাথে যদি আমি -6টা যোগ করে দিই তাহলে কত হয়? এই 13 - 6 তাহলে কত হয়? 7 হয়। হয় না, এটা কি হবে? বলছে যোগ করলে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। 7 কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা না, তাহলে আমাদের এটা হলো না। আচ্ছা, এটা ঘ নম্বরে বলছে কি ab এর মান, তাহলে -b বাদে শুধু 6 হবে, মাইনাসটা বাদ যাবে। এবার মাইনাসটা কি হবে? বাদ যাবে, এটা বাদ যাবে। তাহলে এর সাথে যদি আমি শুধু 6 যোগ করি তাহলে 13 আর 6 কত? 20 হয়। 13 আর 6 20 হয়। তাহলে আমাদের কি এটা কি 20 কি পূর্ণবর্গ সংখ্যা? কখনোই না, তাহলে এটা হচ্ছে না। আমরা যদি 2ab ধরি, ab এর মান কত পাচ্ছি? 6 পাচ্ছি, তাহলে 2ab ধরি, আমরা 2ab ধরি।
তাহলে 2ab অর্থাৎ আমরা ab এর মান কত পাচ্ছি, এখানে ab এর মান আমরা 6 পাচ্ছি, তাহলে 6 ab এর মান 6 পাচ্ছি, আর তার সাথে যদি 2 গুণ করে দিই, এই 6 এর সঙ্গে 2 গুণ করলে কত পাচ্ছি, 12 পাচ্ছি। তাহলে আমাদের এখানে এই যে ab স্কয়ার b স্কয়ার মান আমরা হিসাব নিকাশ করে এখান থেকে পেয়েছিলাম 13 পেয়েছিলাম, 13 পেয়েছিলাম। 13 সাথে যদি আমরা এই 12 যোগ করে দিই, 12 যদি যোগ করা হয় তাহলে 13 আর 12 25 হয়। তাহলে এটা কি আমাদের এটা পূর্ণবর্গ, 25 কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা, কাজে আমাদের উত্তরটা এটাই খাটবে। অনুরূপভাবে যদি আমরা এটাও এই আলোচনাটা যদি করি, তাহলে 2ab -2ab যদি যোগ করা হয় তাহলে কিন্তু হবে না, -2ab দিলে আরও কিন্তু 13 থেকে -1 হয়, এটা 1 থাকবে। অর্থাৎ এই মানটা আমরা এটা কিন্তু যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে কিন্তু কি আমাদের এটা পূর্ণবর্গ সংখ্যা হবে না, কাজে আমরা বুঝতে পারছি গ নম্বরটা আমাদের উত্তরটা ঠিক হবে। আশা করছি এই আমার এই আলোচনা থেকে সামান্যতম উপকার হলেও তোমরা পাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।